কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? প্রত্যুত্তর করল না দিবা, মন মরা করে দাঁড়িয়ে রইল। আবরার সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে দিবার উদ্দেশ্যে বলল, ঘুমানোর আগে আমার রুমে এসো। চলে গেল আবরার। রিমি আবারও জানতে চাইলে দিবা রাগে দুঃখে বলে উঠল, তোর ভাই আস্ত একটা শয়তান। রিমি ভ্রুচোরা কুঁচকে বলল, কেন, তোর সাথে আবার কি শয়তানি করলো? দিবা কাঁদো কাঁদো চেহারায় তাকালো রিমির দিকে। রুমে যেতে যেতে এক এক করে সব ঘটনা খুলে বলল। রিমি বেচারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে সব শুনে। হাসবে নাকি কাঁদবে ভেবে সে নিজেও কনফিউজড। বিছানার মাঝখানে বসে বিস্কুট খাচ্ছে আর দিবার কাজ কারবার দেখছে রিমি। ঠিক কি বলা উচিত কিছুই বুঝে আসছে না তার, তাই নীরব থেকে শুধু কর্ণপাত করছে। তবে নোরাকেও বড্ড মিস করছে রিমি। এই মুহূর্তে নোরা উপস্থিত থাকলে দিবাকে আচ্ছা মতো পচানো যেত, কিন্তু আফসোস নোরা ঘুমাচ্ছে আর সে এখানে একা। যদি ভুলেও উল্টোপাল্টা কিছু বলে ফেলে তাকে কেল্লা ফতে করে ফেলবে এই মেয়ে, তাই নীরব থাকাই শ্রেয়। দিবার থেকে সম্পূর্ণ ঘটনা শোনার অনেকক্ষণ পর মুখ খুলল রিমি। ভাইয়ার রাগ করাটা স্বাভাবিক। আলমারিতে টি শার্ট খুঁজছিল দিবা। রিমির কথা কর্ণপাত হতেই অবাক চোখে পিছু ফিরে তাকালো। এক হাত কোমরে রেখে আর এক হাত উঠিয়ে বলে উঠল, তাই বলে এতগুলো খাবার আমাকে খাওয়াবে? অন্যভাবে শাস্তি দিতে পারতো না? আর আমি কি এমন ভুল করেছি শুনি? তুমি জামাই থাকার পরেও স্যারের সাথে লাঞ্চ করেছো, বিফ স্টেক খেয়েছো, এটা ভুল নয় কি? দিবা হতাশ হয়ে পড়ল। আশ্চর্য রিমি, তুইও এভাবে বলছিস? রিমি বিস্কুট রেখে বিছানা থেকে নামলো। বোতলের ক্যাপ খুলে ঢকঢক করে পানি খেয়ে দিবার রুম থেকে বেরিয়ে যেতে যেতে শুধালো, জেলাস জেলাস আরব ভাই, জেলাস, বুঝছোস? হ্যাপি থাকে এই ভেবে যে ভাই তোকে ভালোবাসে। রিমিকে বেরিয়ে যেতে দেখে চেঁচিয়ে উঠল দিবা, রিমোটের বাচ্চা বিস্কুটের প্যাকেট কে নিয়ে যাবে? ওই ফকিন্নি। রিমিকে বেরিয়ে যেতে দেখে চেঁচিয়ে উঠল দিবা। দিবার ডাকে পাত্তা দিল না রিমি। গটগট পায়ে বেরিয়ে গেল দিবার রুম থেকে। বিরক্তিতে ফুস করে একটা নিঃশ্বাস ছুড়ল দিবা। টি শার্ট হাতে নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বিছানায় তাকাতেই বিস্মিত হয়ে গেল দিবা, কারণ বিছানার উপর আয়েশি ভঙ্গিতে বসে আছে আবরার। তাকে এখানে বসে থাকতে দেখে হতভম্ব হয়ে দিবা প্রশ্ন করে উঠল, এখানে কি আপনার? আবরার তীক্ষ্ণ চোখের দৃষ্টিতে দিবার দিকে তাকিয়ে আদেশ করল। লাইট অফ করে বিছানায় আসো, ঘুম পেয়েছে আমার। দিবা হাতে থাকা ভিজে টাওয়াল চেয়ারে মেলে দিতে দিতে বলল, ঘুম পেলে নিজের রুমে গিয়ে ঘুমান, আমার অনেক কাজ আছে, প্রচুর লিখতে হবে। আবরার চোয়াল শক্ত করে রুক্ষ কণ্ঠে বলে উঠল। তুমি কি আবারও রাজের জন্য নোট করছো? দিবা বিরক্ত হলো বেশ, চেহারায় অপ্রসন্নতা ফুটিয়ে বলল, আশ্চর্য ভাই, আপনি আমার নিজের পড়াশোনা নেই নাকি? হ্যাঁ, কাল কলেজে গিয়ে স্যারদের হোমওয়ার্ক কি আপনি দেখাবেন? প্রত্যুত্তর করল না আবরার। বিছানার হেড সাইডে হেলান দিয়ে বসে চুপচাপ দিবাকে দেখতে লাগলো। দিবা চেয়ার টেনে বসে খাতা বের করে লেখা শুরু করলো। মিনিটের কাঁটা চলতে লাগলো, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল। অনেক ঘুম পেল দিবার, চোখ দুটো ভার হয়ে এসেছে তার। লাল হয়ে আসা চোখ দুটো খুলে রাখার মতো শক্তি পাচ্ছে না, তবুও খাতায় কলম চালাচ্ছে। বিছানা থেকে নেমে দিবার কাছে আসলো আবরার। পুরোটা সময় চুপচাপ দিবাকে দেখেছে সে। দিবার ঘুমু ঘুমু চেহারা দেখে মুচকি হেসেছে। ঠোঁটে মৃদু হাসি রেখে দিবাকে কোলে তুলে নিল আবরার। প্রচুর ঘুম পাওয়ার কারণে বাধা দিল না দিবা, উল্টে আবরারের গলা জড়িয়ে ধরল, ঘাড়ের কাছে মুখ এনে চোখ বন্ধ করল। তার কাণ্ডে মৃদু হাসল আবরার। বিছানায় ভালোভাবে শুইয়ে দিয়ে লাইট অফ করে দিল। নিজেও বিছানায় এসে দিবাকে আগলে ধরে গভীর ঘুমে মশগুল হলো। আষাঢ় মাসের চন্দ্রকলার তিথি শেষে মাসের সমাপ্তি ঘটল। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী পরবর্তী মাস শ্রাবণের আগমন ঘটল। ভারী বর্ষণের মাত্রা তিরতির করে বেড়ে গেল। আবহাওয়া হলো শীতল, বৃষ্টির পানিতে রাস্তাঘাট গাছগাছালি পরিচ্ছন্ন।
শাপলা ফুলের সৌন্দর্যে নদনদী মুখরিত। সিদ্ধান্ত বদলাতে হলো রোশান ও রাইমার শ্বশুর আফজালের। প্রথমে বিয়ের ডেট আষাঢ় মাসের শেষে ঠিক করা হলেও ব্যস্ততার কারণে পিছাতে হয়েছে। পারিবারিক বৈঠকের পর চলতি মাসের 23 তারিখ ঠিক করা হলো। সেই অনুযায়ী প্রস্তুতি নিতে লাগলো সবাই। যেহেতু বিয়ের ডেট আসতে আরও দেরি, সেহেতু এই ফাঁকে ছোটোখাটো একটা ট্যুর দেওয়াই যায়। প্ল্যানটা অবশ্য আরিয়ান করেছে, সম্মতি দিয়েছে মেয়েরা। নিশিতা প্রথমে রাজি ছিল না, বিয়ের আগে মেয়েদের ঘোরাঘুরি করা অনুচিত। আয়েশার মতামত না এর পক্ষে ছিল, কিন্তু রিমি, নোরা, দিবাও বিশেষ করে রাইমার জোড়াজুড়িতে আয়েশা নিজেও রাজি হলো, আর নিশি তাকেও রাজি করালো। সবাইকে রাজি করানোর পর পড়ল আর এক বিপাকে। ট্যুরে যাবে বলে লাফিয়েছে ঠিকই, কিন্তু যাবে কোথায় এই নিয়ে চিন্তিত সবাই। সন্ধ্যা হতেই গোলপট্টি বাঁধাচ্ছে একত্রে। মানে কি রে ভাই, এত বড় একটা দেশে ঘুরতে যাবার মতো কোনো প্লেস নাই? এইটা কোনো কথা? হতাশ হয়ে বলে উঠল আরিয়ান। নোরা সোফায় হেলান দিয়ে চিপসে কামড় দিয়ে বলল। সাজেক ছাড়া আপাতত কোথাও যাওয়ার জায়গা দেখছি না। নোরার পাশেই রিমি বসেছিল, তাই সে অনায়াসে নোরার গায়ে একটা চাপড় বসিয়ে দিয়ে বলে উঠল। বর্ষাকালে সাজেক গিয়ে হাত পা ভাঙার ইচ্ছা আছে নাকি? নোরা বিরক্তিকর চোখে মুখে রিমির দিকে তাকিয়ে ঝাঁঝ দেখিয়ে বলল। আব্বে বাল, আমি যেতে বলেছি নাকি? আবরার নীরবে হেসে ফেলল দুই বোনের কাহিনী দেখে। চোখ ঘুরিয়ে দিবার দিকে তাকাতেই দেখল দিবা দুই গালে হাত ঠেকিয়ে বসে আছে। ভাব এমন যেন অত্যন্ত চিন্তিত মেয়েটি কোথায় যাবে এই নিয়ে মহা বিপাকে। আচ্ছা, দিবার পছন্দের কোনো প্লেস আছে, বা দিবার কেমন পরিবেশ ভালো লাগে জানার আগ্রহ জাগলো আবরারের মনে। কিছু বলার জন্য উদ্যোগ নিতেই রাইমা বলে উঠল। আসো, চা বাগানে যাই, ওখানে গিয়ে হরেক রকমের চা খাই। উফ। আরিয়ান তার কথার ব্যঙ্গ করে উঠল। হ্যাঁ, তুই নিজে কঙ্কাল, তাই আমাদেরও কঙ্কাল বানানোর পায়তারা করছিস। খালি কেমিক্যালওয়ালা পানি খাওয়ার লাগি কোন বেক করলে এত দূরে যায়? রাইমা কাটকাট ভাবে উত্তর দিল। তুমি নিজেই ব্যাককল, তাই চাও না। চায়ের প্রেম তোমার মতো কচ্ছপরা পুষবে না, তাই আমি আর তর্কে জড়াচ্ছি না। আরিয়ান তেরচা ভাবে হেসে রাইমার দিকে হাত তুলে বলে উঠল। বেডি মানুষ, লজিক নাই তবু হার মানবো না। তুই তর্ক করবি কেমনে? তোর কাছে কোনো যুক্তি আছে? নাই। বসদের সাথে তর্ক করতেও কিছু যোগ্যতা রাখা লাগে, যা বেডি মানুষের নাই। শেষের কথাটা শার্টের কলার ঠিক করে ভাব নিয়ে বলল আরিয়ান। রাইমা পাত্তা না দিয়ে বলল। ব্যাটা মানুষের সাথে কথা বলাই বেকার। রাইমার কথার সম্মতি দিয়ে খুশি খুশি মনে দিবা বলে উঠল। আপু, চা বাগানই পারফেক্ট হবে। চারপাশে শুধু সবুজ গাছ আর গাছ। সন্ধ্যাবেলায় খোলা আকাশের নিচে বসে বারবিকিউ পার্টি ভালো হবে না? দিবার সম্মতি দেওয়াই এতক্ষণে মুখ খুলল আবরার। তাহলে এটাই ফাইনাল। এখন কোন চা বাগানে যাবি সেটা ডিসাইড কর। তোমরা তোমাদের খালামণিদের বাড়ি যাচ্ছ না কেন? আয়েশার কথা কর্ণপাত হতেই চকচকিয়ে সিঁড়ির দিকে তাকালো সবাই। সবার এমন রিয়াকশন দেখে আয়েশা স্মিত হাসল। শাড়ির আঁচল টেনে সিঁড়ি থেকে নেমে সবার সামনে এসে দাঁড়ালো। রাইমা চিন্তান্বিত হয়ে বলল। কিন্তু আম্মু, খালামণিরা তো উইকে থাকে, খালি বাড়িতে গিয়ে কি করব? তখনই খুশিতে লাফিয়ে উঠল আরিয়ান। হঠাৎই তাকে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে নোরা, রিমি ভরকে গেল। দিবার হাতে পপকর্ন ছিল, ভরকে গিয়ে কিছু পপকর্ন নিচে পড়ে গেছে। রাইমা বুকে হাত দিয়ে বলল। হয়েছেটা কি? ব্যাঙের মতো এভাবে লাফাইতেছো কেন? আরিয়ান রাইমার কথার তোয়াক্কা করল না। আয়েশার দিকে তাকিয়ে দুই হাত ঠোঁটে কাছে এনে ফ্লাইং কিস দিয়ে বলে উঠল। ছোট আম্মু, ইউ আর গ্রেট। অলওয়েজ তুমি পারফেক্ট আইডিয়া দাও। নোরা ভ্রু কুচকে জানতে চাইল, কিভাবে পারফেক্ট হলো? খালামণিরা দেশে না থাকায় পুরো বাড়ি খালি, আর বাড়ির পাশে বিশাল চা বাগানে কর্মচারী বাদে কোনো পর্যটক এলো না। তার মানে বাড়ি সহ বিশাল চা বাগান একদম জনমানব শূন্য। শুধুমাত্র আমরা থাকবো, নিরিবিলি পরিবেশ। পারফেক্ট হবে না?
আরিয়ানের কথার সঙ্গে সঙ্গে দিবাও তাল মিলিয়ে বলে উঠল। আর রাতে আকাশের নিচে বারবিকিউ পার্টি হবে, সবাই আনন্দ করব, ট্রুথ ডেয়ার গানের কলি খেলবো, কত সুন্দর হবে। অভ্র তাদের সমর্থন করলো। রাইমার চয়েস আর দিবার প্ল্যান দুটোই পারফেক্ট, আমারও পছন্দ হয়েছে। সাবিত তার সম্মতি জানালো। আমারও পছন্দ হয়েছে। নোরাও চেঁচিয়ে উঠল। ইয়ে, আমারও হয়েছে। সবার মতামত নেওয়ার পর আবরার খালামণির বাড়ি যাওয়ার সিদ্ধান্তই ফাইনাল করলো। আয়েশা জানালো সে তার বোনকে জানিয়ে সব ব্যবস্থা করে রাখবে। তখনই সেখানে উপস্থিত হলো নিশিতা। নিচে এসে সবার পরিকল্পনা শুনলো, নিজেও কিছু টিপস দিল কিভাবে ফুর্তি করবে। কথার ফাঁকে আবরারকে এটাও বলল, রাজীব আর রাজকেও সঙ্গে নিতে পারো। রাজির নামটা শুনতেই বিরক্ত হলো আবরার। অপ্রসন্ন চোখে মুখে ভ্রুকুচকে বলে উঠল। ওরা আমাদের সাথে যাবে কেন? নিশিতা অসন্তুষ্ট হয়ে পড়ল। মানে কি আবরার? ওরা কিছুদিন পর আমাদের আত্মীয় হবে, সাথে নিয়ে যেতে সমস্যা কোথায়? মিলেমিশে ঘুরতে যাবে একসাথে, ভালো দেখাবে না? তুমি ওদের কল দিয়ে তোমাদের সাথে জয়েন করতে বলো। আবরার প্রথমের মতোই পায়ের উপর পা তুলে সোফায় বসে থেকে ভাবলেশহীনভাবে প্রত্যুত্তর করল। পারিবারিক কাজে সাবিত আছে, তাকে দিয়েই বলাও, আমাকে এইসবে টানবে না। ছেলের উত্তর শুনে হতাশার নিঃশ্বাস ফেলল নিশিতা। পুরনো দণ্ড এখনো মিটেনি। সেই কবেকার একটা ঘটনা কেন্দ্র করে ছেলেটা পরিবার থেকে মুখ ফিরিয়েছে। মনে মনে নিজের স্বামীকেই দোষারোপ করতে লাগলো নিশিতা। কি এমন ক্ষতি হতো যদি তখন আবরারের কথা মেনে নিত, আবরারের উপর জোর জবরদস্তি না করত? রোশানের উপর ক্ষুব্ধ হলেও প্রকাশ করলো না। সাবিতকে বলল, তুই ইনভাইট করবি তো, নাকি তোরও সমস্যা হবে? সাবিত হতভম্ব হয়ে বলে উঠল, এসব কি বলছো বড় আম্মু? আমার সমস্যা হবে কেন? নিশ্চিন্তে থাকো একদম। ঘরের বাইরে সব কাজে সাবিত হাজির। মুচকি হাসলো নিশিতা আর আয়েশা। সাবিত পকেট থেকে মোবাইল বের করে রাজীবের নাম্বারে ডায়াল করে একটু দূরে গিয়ে দাঁড়ালো। সবাই অধিক আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে কি মতামত আসে জানার জন্য। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কথা বলল সাবিত, তারপর এসে জানালো রাজীব যেতে রাজি হয়েছে, কিন্তু রাত যাবে কি না সে ব্যাপারে শতভাগ নিশ্চিত না রাজীব। রাতে জানাবে বলে দিয়েছে। অতঃপর নিশিতা ও আয়েশা সবাইকে তাগিদ দিল যে যার প্রস্তুতি নেওয়ার জন্য। খুশিতে লাফিয়ে উঠল মেয়েরা। প্রস্তুতি নিতে লাগলো সবাই, কি নিবে, কি পরবে, কি করবে সব পরিকল্পনা করে ফেলেছে। এবার শুধু সকাল হবার পালা। শ্রাবণের চলতি সময় সুবিশাল আকাশটা আজ অদ্ভুতভাবেই স্বচ্ছ। কোথায় ঘন কালো মেঘের আনাগোনা নেই। বাড়ির পাশের কৃষ্ণচূড়া গাছের বেশিরভাগ ফুল গতকাল রাতের ভারী বর্ষণের কারণে অকালে ঝরে পড়েছে। তাদের এই বেহাল অবস্থা দেখে বড্ড মায়া হলো দিবার। ঠোঁট উল্টে আকাশের দিকে তাকালো। সুবিশাল আকাশটা পর্যবেক্ষণ করার পর দিবার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে আজ বৃষ্টি হবে না। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছুড়ল দিবা। ভাগ্যিস আজই আকাশ পরিষ্কার, যদি বৃষ্টি হতো এখন তাহলে ঘুরতে যাওয়া ক্যান্সেল করে দিত। আকাশ স্বচ্ছ, আবার আবহাওয়া অধিদপ্তরের খবর অনুযায়ী আজ বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। শতভাগ নিশ্চিত হয়েই নিশিতা আয়েশা সবাইকে ছাড়ল। এইসব ভেবেই গাড়ির দরজা খুলল দিবা। তখনই পিছনে এসে দাঁড়ালো আবরার। দিবা প্রশ্নাত্মক দৃষ্টিতে তার দিকে তাকাতেই সে বলে উঠল, তোমাকে অনেক সুন্দর লাগছে দিবা। আবরারের থেকে হুট করে এমন প্রশংসা শুনে ভ্যাবাচেকা খেল দিবা। অবাক চোখে নিচের দিকে তাকিয়ে দেখলেও পরনে তার লাল রঙের লং কুর্তি, হাতে লাল রঙের ছুরি, এইটুকুতেই সুন্দর লাগছে। কিছুটা লজ্জাভূতি হলো দিবা, গাল লাল হয়ে এলো। ঠোঁটে ঠোঁট চেপে লজ্জা নিভানোর চেষ্টা করলো। গাড়ির ভিতরে রিমি নোরা বসেছিল। আবরারের কথা শুনে জানালা দিয়ে মুখ বাহিরে এনে দুইজন উৎসুক দৃষ্টিতে তাকিয়ে ভ্রুজোড়া নাচালো। রিমি দাঁত কেলিয়ে বলে উঠল, বাহ, শুধু বউকে কমপ্লিমেন্ট দিলেই হবে? আমাদেরও দাও, আমরাও সুন্দর করে সেজেছি। আবরার একগাল হেসে উঠল রিমির কথা শুনে। হাসির শব্দ থামিয়ে কুটস্থ করে বলে ফেলল, এই জন্যই বউয়ের প্রশংসা করেছি।
তোরা মুখে আটা ময়দা মেখে সেজেছিস, আর বউকে দেখ, একদম ন্যাচারাল সুন্দরী। লজ্জা কাটিয়ে আহাম্মক হয়ে গেল দিবা। ফ্যালফ্যাল চোখের দৃষ্টিতে তাকিয়ে রইল আবরারের মুখের দিকে। নোরা রিমি উচ্চস্বরে হাসিতে মেতে উঠল। দুইজনকে এভাবে হাসতে দেখে ভ্রু জোড়া কুচকাল আবরার। নোরা হাসতে হাসতে দাঁত মুখ খিচে বলল, তোমার বউ ন্যাচারাল সুন্দরী। আজকে কয় ঘন্টা সময় নিয়ে সেজেছে জানো ভাই? দিবা দাঁতে দাঁত চিবিয়ে নোরার দিকে কটমট চোখে তাকালো। মনে মনে শখানেক গালি শোনাতে লাগলো দুজনকে। আবরার এক হাতে মাথা চুলকে ভাবুক কণ্ঠে বলল, ও, দিবা মেকআপ করেছে? রিমি বলল, হ্যাঁ হ্যাঁ, পাক্কা 2 ঘন্টা সময় লাগিয়েছে। দিবা কপট রাগ দেখিয়ে বলল, মিথ্যে বলবি না একদম। আবরার ক্ষান্ত হলো না, বরঞ্চ দিবার প্রশংসা অটুট রাখতে বলে উঠল, সাজলে সাজুক, তোদের সমস্যা কি? মেয়ে মানুষ মানেই সাজবে। আমার বউ সেজেছে, আগের মতো সুন্দর লাগছে, একদম কিউটে ডিব্বা লাগছে। কথাটা বলার মাঝেই কল আসলো আবরারের। তাই সে কথার সমাপ্তি এখানেই ঘটালো। কল রিসিভ করে একটু দূরে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। দিবা চুপচাপ গাড়িতে উঠে বসতেই নোরা তার গাল টেনে বলে উঠল, আসলেই কিউটের ডিব্বা লাগছে। রিমি অপর গাল টেনে বলল, কিউটের পাতিল। দুইজন দুই গাল টেনে বেহাল অবস্থা বানিয়ে ফেলায় চেঁচিয়ে উঠল দিবা। নিজের গালে হাত বোলাতে বোলাতে রাগে কিরমির করে বলল, অসভ্যের দল, আমার গাল কি তোদের সরকারি সম্পত্তি লাগে? হুদাই ধরে টানাটানি করিস কেন? ব্যথা লাগে না? বিলায়ের দল। তখনই সেখানে উপস্থিত হলো রাইমা। গাড়িতে উঠতে উঠতে কড়া থ্রেট দিয়ে বসলো। তোরা 3টা আবার ঝগড়া করলেও রাস্তার মাঝেই নামিয়ে দিব বলে দিলাম। রিমি ভাব নিয়ে বলল, আমরা তো বাড়ি চিনি, ঠিকই রাস্তা চিনে চলে আসতে পারবো। এক এক করে উপস্থিত হলো সবাই। ডার্ক ফরেস্ট অর্থাৎ গাঢ় সবুজ রঙের বড় একটা জিপ গাড়িতে উঠে বসলো সকলে। আবরার বসলো ড্রাইভিং সিটে, তার পাশেই সাবিত। পেছনের সিটের 3টি সারি, প্রথম সারিতে রাইমা, দিবা ও নোরা, মাঝের সারিটা রাজীব ও রাজের জন্য ফাঁকা রেখে শেষের সারিতে বসলো আরিয়ান, অভ্র ও রিমি। পিছনে অবশ্য রাইমা বসতে চেয়েছিল, কিন্তু রিমি নিচে থেকে জোরপূর্বক বসেছে। অন্য সবাই কারণটা স্বাভাবিকভাবে নিলেও অভ্রের বুঝতে বাকি নেই আসল কারণ ঠিক কী। সবাই ঠিকঠাকভাবে বসার পরেই আবরার গাড়ি স্টার্ট দিল। শো শব্দ তুলে চলতে লাগলো গাড়ি আগ্রাবাদের ইয়াবড় পিচ ঢালা রোডের উপর দিয়ে। বৃষ্টি শেষ রাতে হলেও সকাল থেকে সূর্যের দেখা নেই, তাই পরিবেশটা আজ মনোরম। রিমি জানালার বাহিরে তাকিয়ে উপভোগ করছে। মনটা বেশ ফুরফুরে। আকাশের দিক থেকে চোখ ফিরিয়ে পাশে তাকালো রিমি। আরিয়ান কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছে, আর দুজনের মাঝে বসে থাকা অভ্র আপন মনে মোবাইল চালাচ্ছে। রিমি আপন মনে অভ্রকে দেখল কিছুক্ষণ, আন মনে মুচকি হেসে অভ্রের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো। হঠাৎ রিমি কাঁধে মাথায় হাত রাখায় হকচকিয়ে গেল অভ্র। চটচলতি রিমির মাথা কাঁধ থেকে সরিয়ে দিয়ে চমক দৃষ্টিতে সবার দিকে তাকালো। না, কেউ দেখেনি। অভ্র কণ্ঠস্বর নিচু করে ফিসফিস করে বলে উঠল, সমস্যা কি রিমি? কাঁধে মাথা রাখলে কেন? চরম লেভেলের বিরক্ত হলো রিমি। শব্দ করে তপ্ত শ্বাস ফেলে হতাশ হয়ে বলল, তো কি হয়েছে? তুমি তো আমার বয়ফ্রেন্ডই। এমন একটা মুহূর্তে রিমির কথাটা স্বাভাবিকভাবে নিল না অভ্র। সময়টা একান্তে হলে সমস্যা ছিল না, যেহেতু এখানে সকলে উপস্থিত সেহেতু এভাবে কাঁধে মাথা রাখা কিংবা এমন কথাবার্তা দৃষ্টিকটু। তার মতে পার্সোনাল কথাবার্তা কাজকর্ম পার্সোনালিই করা ভালো। ব্যাপারটা রিমির বোঝা উচিত ছিল, তাই রিমির অতিরিক্ত ইম্যাচিউরিটি অভ্র নিতে পারল না। কণ্ঠস্বর নিচু করে ফিসফিস করে বললেও রাগান্বিত চোখ মুখ কাট কাট গলায় বলল, ছেলে মানুষের একটা লিমিট থাকে। দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছ তুমি। কেউ যদি দেখতে পায় তাহলে কেমন সিচুয়েশন ক্রিয়েট হতো? বোকা তুমি। এইসব কি হাতে কলমে শিখিয়ে দিতে হবে তোমাকে? রিমি প্রথমের মতো ভাবলেশহীনভাবে জবাব দিল, কেউ তো দেখেনি।
অভ্র কোনো রকম রাগ নিয়ন্ত্রণ করে বলে উঠল, জাস্ট শাট আপ রিমি। তুমি কোনো বাচ্চা না যে হাতে ধরে তোমাকে সবকিছু বুঝিয়ে দিতে হবে। এখানে সবাই উপস্থিত থাকার পরেও কিভাবে কাঁধে মাথা রাখো তুমি? কমন সেন্স বলতে কিছু মাথায় নেই? তুমি আমি এখানে একা না যে যা ইচ্ছা করবে। আর বয়ফ্রেন্ড হোক কিংবা জামাই হোক, ফ্যামিলি মেম্বারদের সামনে কাঁধে মাথা রাখতে হবে কেন? একদম নিশ্চুপ হয়ে গেল রিমি। অভ্রের থেকে চোখ ফিরিয়ে নিল তৎক্ষণাৎ। ভীষণভাবে লজ্জিত হলো অভ্রের কথায়। অপমানে শরীরে রিরি করে উঠল। আর একটু ভালোভাবে বোঝাতে পারতো না অভ্র? সে তো অভ্রকে রাগাতেই কাঁধে মাথা রেখেছে। ভেবেছিল অভ্র বোধহয় ভ্যাবাচ্যাকা খাবে আর সে ঝগড়া করবে, কিন্তু হলো তো উল্টো। রাগ হলো অভ্রের উপর। সরাসরি এভাবে না বলে ভালোভাবেই বলতে পারত। অপমানে চোখ ঝাপসা হয়ে এলো রিমির। চলন্ত গাড়িতেই পিছনের সিট ছেড়ে সামনের সিটে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। হতবাক হয়ে গেল অভ্র। রিমি একটা সিট ধরে সামনে পা বাড়াতেই গাড়ি রাস্তার বাম পাশে ঘুরল। পড়ে যেতে নিলেই আর একটা সিট ধরে নিজেকে স্বাভাবিক করল সে। ভয়ার্থ হলো অভ্র, পিছু ডেকে বাধা দিতে চাইল। রিমি বসে পড়ো, ব্যথা পাবে। অভ্রের কথার বিন্দুমাত্র পাত্তা দিল না রিমি। নিজের জেদ বজায় রেখে সামনের ফাঁকা সিটে গিয়ে বসে পড়ল। মন খারাপ করে জানালার বাহিরে তাকালো। মন খারাপের শহরে কালো মেঘ হানা দিল। অভ্রের উপর অভিমান হলো। এই অভিমান সহজে ভাঙার নয়। নীরবে দাঁতে দাঁত পিষল অভ্র। সাংঘাতিক রাগ হলো রিমির উপর। চলন্ত গাড়িতে এভাবে সিট পরিবর্তন করার কোনো মানে আছে? ভালো কিছু বোঝানো যায় না এই মেয়েকে। এখানে রাগ করার মতো কিছু বলেছিল সে? মেয়েটা দিন দিন বড় হওয়ার বদলে ছোট হচ্ছে। রিমির এই অহেতুক রাগের উপর গুরুত্ব দিল না। নীরবে তপ্তশ্বাস ফেলে সিটে হেলান দিল। মনোযোগ রাস্তার দিকে থাকলেও নজর বারংবার লুকিং গ্লাসের দিকে আবরারের। হাস্য উজ্জ্বল দিবার মায়াবী মুখশ্রী যতবার দেখে আবরার, ঠিক ততবারই মুগ্ধ হয় সে। চোখে কালো সানগ্লাস পরে থাকায় গাড়ি চালানোর পাশাপাশি দিবাকে প্রখর করতে সুবিধে হলো। গোলগাল চেহারা, মিষ্টি হাসি, মসৃণ চুল, লাল লিপস্টিক সব মিলিয়ে আবরার আবারও নতুন করে দিবার প্রেমে পড়তে বাধ্য হলো। ভাগ্যিস চট্টগ্রামের আসার সিদ্ধান্ত নিয়েছিল সে, না হলে মায়াবিনীর সঙ্গে দেখা মিলত আরও দেরিতে। আন মনে মুচকি হাসল আবরার। রাজীবের দেওয়া লোকেশন অনুযায়ী আগ্রাবাদ হালিশহর থানার সামনে গাড়ি থামালো আবরার। সাবিত আরিয়ান গাড়ি থেকে নেমে পড়ল। নামল না অভ্র। চুপচাপ নিজের জায়গায় বুকে দুই হাত গুজে বসে রইল। এক মনে তাকিয়ে রইল সামনের সিটে হেলান দিয়ে ঘুমিয়ে থাকা রিমির নিষ্পাপ মুখখানির দিকে। জানালা খোলা থাকায় শ্রাবণের হাওয়া রিমির উন্মুক্ত চুল উড়িয়ে দিচ্ছে। চোখে মুখে আনাগোনা চলছে ছোট ছোট চুলগুলোর। নিষ্পাপ মায়াবী মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে ইচ্ছে করলো অভ্রের মন। ইচ্ছে আপাতত মনেই দমিয়ে রাখলো, তবে মন ভরে রিমি দেখার ইচ্ছে দমালো না অভ্র। এক মনে এক দৃষ্টিতে দেখতে লাগলো তার পাগলিটাকে। রাজকে এমনিতেই সহ্য করতে পারে না আবরার, তাই তো আন্তরিকতা দেখাতে গাড়ি থেকে নামলো না। আদিক্ষেতা নামক শব্দটি এবারও পাত্তা দিল না। সাবিত নেমে যাওয়ার পরে পিছু ফিরে তাকালো না। আবরার দেখলো রাইমা চুপচাপ জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। দিবা আর নোরা বসে কথা বলছে। রিমিকে দেখতে না পেয়ে প্রশ্ন করলো দুজনকে। রিমি কোথায়? নোরার সঙ্গে সঙ্গে উত্তর দিল, ঘুমাচ্ছে। কপালে আপনা আপনি সূক্ষ্ম ভাঁজ পড়ল আবরারের। হাত ঘড়িতে তাকিয়ে সময় দেখে নিল একবার। মাত্র 20 মিনিট সময় লেগেছে এখানে আসতে। এরই মাঝে ঘুমিয়ে গেল মেয়েটা। কিছুটা উদ্গ্রীব হয়ে বলে উঠল, এখনো ঘুমাচ্ছে মানে? শরীর ঠিক আছে তো রিমির? দেখ তো একবার। নোরা সুন্দর একটা হাসি দিয়ে বলল, রিমি একদম ঠিক আছে, টেনশন নিও না, এমনিতেই ঘুমাচ্ছে। আবরার কিছু না বলে সামনে ফিরে তাকালো।
অপেক্ষা করতে লাগলো সাবিত আসার। দিবার সাথে কথার ফাঁকেই নোরা গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকাতেই রাজের দিকে নজর গেল। মুহূর্তেই কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল তার। বুকের বাম পাশে হৃদযন্ত্রটা ঢিপ ঢিপ শব্দ তুলে দ্রুত গতিতে চলতে থাকলো। নতুন করে ক্রাশ খেলো রাজের স্টাইলের উপর। পরনে কালো রঙের শার্ট, সিল্কি চুলগুলোতে এক হাত বোলাতে বোলাতে আরিয়ানের সাথে কথা বলে এগিয়ে আসছে। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রঙের সাথে আজকের ড্রেস আপটা দারুণ মানিয়েছে। নতুন করে প্রেমে পড়ল নোরা। মুগ্ধকর চোখে তাকিয়ে রইল রাজের দিকে। ওরা কাছাকাছি এগিয়ে আসতেই চোখ ফিরিয়ে নিল নোরা। লম্বা দম নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। রাজীব গাড়ির কাছে আসতেই নোরা হেসে বলে উঠল, আসসালামু আলাইকুম জিজুমশাই, কেমন আছেন? হাসল রাজীব। সুন্দর করে সালামের উত্তর দিয়ে বলল, এই তো ভালো, তোমরা কেমন আছো? দিবা আর নোরা মিষ্টি হেসে শুধালো। আমরাও ভালো। রাইমা কথা বলল না। লজ্জায় নত হয়ে নিশ্চুপ হয়ে রইল। লজ্জায় লাল হয়ে যাওয়া রাইমার মুখ দেখে মৃদু হাসল রাজীব। ফোন কলে তো সারাক্ষণ ননস্টপ কথা বলে মেয়েটা, আর সামনাসামনি দেখো, লজ্জায় একদম মাকাল ফল। ডাকলো না রাজীব, এড়িয়ে গেল রাইমাকে। আপাতত রাস্তায় কথা বলার চেয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবার পর বলা যাবে। আবরার আর অফরের সাথে সংক্ষিপ্ত আলাপ শেষে গাড়িতে উঠে বসল দুজন। রিমি এখনও বেঘরে ঘুমুচ্ছে, তাই তাকে কেউ জ্বালাতন করেনি। আবরার এতক্ষণ চুপচাপ তীক্ষ্ণ চোখের সামনে থাকা লুকিং গ্লাসটার দিকে তাকিয়েছিল। মনে মনে দিবাকে দেওয়ার জন্য ভয়ঙ্কর একটা শাস্তির কথা ভেবে রেখেছিল, কিন্তু তাকে অবাক করে দিয়ে দিবা তার কথাই রেখেছে। রাজের সাথে কথা বলা তো দূর, চোখ তুলেও তাকায়নি। তাই এই যাত্রায় মহা বিপদ থেকে নিজের অজান্তেই বেঁচে গেল দিবা। খুশি হলো আবরার। ফুরফুরে মনে গাড়ি স্টার্ট দিল। ঘন কালো পিচ ঢালা রাস্তার উপর দিয়ে জিপ গাড়িটা শোষ শব্দ তুলে চলতে লাগলো। ফটিকছড়ি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি শহর। আয়তনের দিক দিয়ে বিশাল হওয়ায় ফটিকছড়ি উপজেলা অল্প সময়ে ঘুরে শেষ করা একজন পর্যটকের জন্য কখনোই সম্ভব হবে না। দুই পাহাড়ের মাঝে অবস্থিত ফটিকছড়ি ভূপ্রাকৃতিক দিক দিয়ে নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ। সিলেটের পাশাপাশি এই উপজেলার সবচেয়ে বড় সৌন্দর্যের কারণ হলো চা বাগান। দেশের মোট চায়ের 10% চা উৎপাদন হয় ফটিকছড়ি চা বাগানে। সৌন্দর্যের দিক দিয়ে ফটিকছড়ির রাস্তাঘাট, গাছগাছালি ও পাহাড় অন্যতম। পিচঢালা রাস্তা। গতকাল রাতের ভারী বর্ষণের কারণে রাস্তাঘাট বৃষ্টির পানিতে ভেজার পর এখনো চকচক করছে। চারপাশে সবুজের সমারোহ। নীল আকাশের নিচে সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি, সঙ্গে উঁচু নিচু টিলা এবং টিলা ঘেরা সমতলে সবুজের চাষাবাদ। এই সবুজ গালিচাই হলো চা বাগান। এই অপরূপ সৌন্দর্য সচক্ষে উপভোগ্য, মন ছুঁয়ে যাবার মতো পরিবেশ। মুগ্ধ চোখে বাহিরে তাকিয়ে চা বাগানের সৌন্দর্য উপভোগ করছে সবাই। গাড়ির স্টিয়ারিংয়ের পাশেই আইপডটা রাখা আছে। আইপডের লোকেশন অনুযায়ী সামনে আগাচ্ছে আবরার। ড্রাইভিং করার ফাঁকে ফাঁকে দিবাকে প্রখর করতে ভোলেনি সে। আজ কেন যেন দিবাকে ভীষণ মিষ্টি লাগছে তার কাছে, তাই বারংবার দিবার দিকেই দৃষ্টি যাচ্ছে তার। ভাবতেই মৃদু হাসি ঠোঁটে ফুটে এলো। অতঃপর দীর্ঘ 2.5 ঘন্টার পথ অতিক্রম করে নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছল সবাই। বাড়ির কাছে গাড়ি থামাতেই বিশাল বড় লোহার গেট খুলে দিল দারোয়ান। ধীরে ধীরে বাড়ির ভিতরে গাড়ি ঢুকালো আবরার। কয়েকজন অর্ধবয়স্ক লোক এসে স্বাগতম জানালো তাদের। ফটিকছড়ি উপজেলার রাস্তাঘাট ও পরিবেশ দেখে যতটা না মুগ্ধ হয়েছে সবাই, তার থেকেও দ্বিগুণ মুগ্ধ ও অবাক হয়েছে গাড়ি থেকে নেমে। পুরনো আমলের জমিদার বাড়ি, বাহির থেকে দেখতে 3 তলা। বাড়ির চারপাশের রঙগুলো অযত্নের কারণে কিছুটা কালচে বর্ণ ধারণ করেছে। বাড়ির সামনে রয়েছে হাজার রকমের ফুল গাছ। এত সুন্দর পরিবেশ দেখে বিমুখিত সবাই। আবরার বাড়িটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, শুধুমাত্র বাড়ির রংটা বদলেছে, বাকি সব ঠিক আছে। আরিয়ান পকেটে 2 হাত রেখে আশেপাশে দেখতে দেখতে বলল, ল্যাংটা কালেই বাড়িতে আসছিলাম ভাই, কিছু মনে নাই।
উচ্চস্বরে হেসে উঠল নোরা ও দিবা। দুজনের হাসির শব্দে বাকিরাও হেসে উঠল। নোরা হাসতে হাসতে শুধালো, নিজের প্রেস্টিজ নিজেই মারছো ভাই। রিমি নিশ্চুপ থেকে চারপাশ দেখছে, কারোর কথাই ধ্যান নেই তার। আপাতত পুরো বাড়িটা দেখতে ব্যস্ত। রাইমা বাড়ির সামনের বাগানে লাগানো ফুলগুলো দেখছে। জেসমিন ফুলে হাত বুলিয়ে একটা অপরাজিতা ফুল ছিঁড়ে কানে গুজতে গুজতে বলল, আমি এসেছি কিনা জানি না,